গুড মর্নিং এভরিওয়ান। বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে আমরা ক্ষেত্রফলরূপে নির্দিষ্ট সমাকল অর্থাৎ ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া থেকে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলীর যে 4 মার্কসে তোমাদের অনুশীলনীতে রয়েছে তার বেশ কয়েকটা কোশ্চেন আজকে আলোচনা করব। তোমরা অনেকেই বারবার করে বলছিলে এই 4 মার্কসের কোশ্চেনগুলো করিয়ে দেওয়ার জন্য। তো আজকে আমরা সেজন্যই কিছুগুলো কোশ্চেন আলোচনা করব। তো তোমাদের বলে রাখি যে এই চ্যাপ্টার থেকেই সংক্ষিপ্ত প্রশ্নাবলীর আমি অলরেডি 2টো ভিডিও আপলোড করেছি। আশা করি তোমরা প্রত্যেকে এই ভিডিওগুলো দেখেছো। তো সেখানে আমরা যদি বলি যে সীমাবদ্ধ অঞ্চলটি আমরা ক্ষেত্রফল ডেফিনিট ইন্টিগ্রাল ইউজ করে করছিলাম। তো সেখানে যে সীমাবদ্ধ অঞ্চলটি হচ্ছিল সেটা কিন্তু সরাসরি এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ হচ্ছিল। এই জন্য লিমিটিং ভ্যালুগুলো নিতে এবং ক্ষেত্রফলগুলো বের করতে অনেকটাই সহজ হচ্ছিল। ঠিক আছে? কিন্তু যখন আমরা 4 মার্কসের কোশ্চেনগুলো করব তখন কিন্তু সেটি এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ হলেও আমি কিন্তু ডাইরেক্টলি ডেফিনাইট ইন্টিগ্রাল ইউজ করে মানে সরাসরি আমি ডেফিনাইট ইন্টিগ্রাল ইউজ করে ক্ষেত্রফলটা বের করতে পারবো না। সেখানে হয়তো আমাকে পার্টে 2টো কিংবা 3টি পার্টে আমাদেরকে ডিভাইড করে নিতে হবে। তুমি যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ সরাসরি না হয় তাহলে তোমাকে হয়তো এক্সট্রা কিছু আঁকতে হবে। এক্সট্রা এঁকে তোমাকে কিন্তু ক্ষেত্রফলটা আবারও কিন্তু পার্ট করে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো অঙ্কগুলো একটু বড় হবে কিন্তু প্রত্যেকের মাথায় ঢুকবে। তোমরা প্রত্যেকেই খাতা পেন নিয়ে আমার সাথে, সাথে অঙ্কগুলো করো। দেখো আমি আশা রাখছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। ঠিক আছে? আর একটু তোমাদের বলে রাখি যে আমি এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো আমি অলরেডি খাতাতে করে নিয়েছি। ভিডিওটা যাতে লেন্দি না হয়। ঠিক আছে? তো আমি সেগুলো তোমাদেরকে কিন্তু ধীরে, ধীরে সেটা বুঝিয়ে দেব। ঠিক আছে? তো দেখো সবার প্রথমে বর্ণনামূলক প্রশ্নাবলীর কোশ্চেন নাম্বার 2 এর দাগের যে 1 এর কোশ্চেনটা সেটা আমি এখানে করেছি। দেখো সমাকলনের সাহায্যে y = 4x আর 2x + y = 6 অর্থাৎ দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন তোমাকে দিয়েছে। এবং x অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো দুটো সরলরেখা এবং x অক্ষ এই 3টি সরলরেখা মিলে বলছে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। তোমাকে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা অবশ্যই ইন্টিগ্রেশনের সাহায্যে বের করতে হবে। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা কি করব? সর্বপ্রথম এই সমীকরণগুলোকে y = 4x যে সমীকরণটা এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দেব। আর 2x + y = 6 এর দেওয়া আছে 2 নম্বর সমীকরণ নাম দেব। ঠিক আছে? এখন 1 নম্বর সমীকরণটা তোমরা প্রত্যেকেই জানো যে এটা মূলবিন্দুগামী একটি সরলরেখা। ওকে? এখন 2 নম্বর সমীকরণটা যেটা দেওয়া আছে এটা কিন্তু তোমাকে ছেদিতাংশ আকারে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা বুথ সাইডে 6 দিয়ে ভাগ করে আমরা এটা ছেদিতাংশ আকারে কনভার্ট করে নিয়েছি। x/3 + y/6 = 1। ঠিক আছে? এখন তোমরা প্রত্যেকেই জানো যে x/3 অর্থাৎ x অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করবে, y/6 অর্থাৎ y অক্ষকে 6 একক দূরত্বে ছেদ করবে। তো চলো এই দুটো সমীকরণকে আমরা যদি গ্রাফে দেখি তাহলে কেমনভাবে হবে? দেখো আমি এখানে গ্রাফটা এঁকেছি। এখানে দেখো এটা y অ্যাক্সিস, x অ্যাক্সিস, ঠিক আছে? এটা মূলবিন্দু O নাম দিয়েছি। এখন দেখো y = 4x এর সরলরেখাটা এটা বললাম যে মূলবিন্দুগামী একটা সরলরেখা। তাহলে দেখো মূলবিন্দুগামী একটি সরলরেখা কিন্তু এখানে এঁকে নিয়েছি। যেটা সমীকরণ পাশে লিখেছি y = 4x। আবার এই যে দেখো ছেদিতাংশ আকারে কনভার্ট করা আছে 2 নম্বর সমীকরণটা এটাকে দেখো x অক্ষকে 3 একক দূরত্বে তো মনে করলাম 1, 2, 3 এটা 3। তাহলে এখানে 3, 0 হচ্ছে এই পয়েন্টটি যার নাম আমি A দিয়েছি। আবার y অক্ষকে 6 একক দূরত্বে ছেদ করবে তাহলে এখানে 1, 2, 3, 4 করে মোটামুটি 6 ধরে এটার নাম B দিয়েছি। তাহলে এই বিন্দুটা হচ্ছে 0,6। এখন A বিন্দু B বিন্দু যোগ করে দেখো এই সরলরেখাটি পেয়েছি। দেখো পাশে লিখে দিয়েছি 2x + y = 6 তাহলে এই সরলরেখাটির সমীকরণ হচ্ছে 2x + y = 6। এখন দেখো দুটি সরলরেখা আমার কিন্তু C বিন্দুতে কাট করেছে, তাই না? দুটি সরলরেখা C বিন্দুতে কাট করেছে। তাহলে আমরা এই দুটি সরলরেখার সমাধান করে আমরা C বিন্দুর স্থানাঙ্ক বের করে নেব। ওকে? তাহলে দেখো 1 নম্বর 2 নম্বর সরলরেখা দুটিকে সমাধান করে পাই। তাহলে সমাধান করে আল্টিমেটলি আমরা x = 1 আর y = 4। তাহলে আমরা দেখো x এর মান 1 এবং y এর মান 4 পেয়েছি। তাহলে এই C বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 1,4 হবে, তাই না? x এর মান 1 পেয়েছি, y এর মান 4 তাহলে C বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,4। ঠিক আছে? তাহলে আমরা এভাবে C বিন্দুর স্থানাঙ্ক বের করেছি। ওকে? এরপরে অঙ্কে তোমাকে বলেছিল যে দুটো স্ট্রেট লাইন এবং তার সাথে x অক্ষ তাহলে যে সীমাবদ্ধ ত্রিভুজ হবে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমার সীমাবদ্ধ অঞ্চল কোনটি হচ্ছে? দেখো দুটি সরলরেখা ছেদ করেছে C পয়েন্টে, তাই না? এখন তাহলে এই দুটি সরলরেখা আর x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটা দেখো এই অঞ্চলটি হচ্ছে, তাই না? যেটা আমি এখন ইন্টিগ্রেট করছি সেই অঞ্চলটি। অর্থাৎ দেখো নাম দিয়েছি O, এটার নাম A, এটার নাম C। OAC হচ্ছে আমার নির্ণেয় ত্রিভুজটি। সরি, যে ত্রিভুজটা আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সেই ত্রিভুজটি হচ্ছে OAC। ওকে? তাহলে দেখো দুটি সরলরেখা এবং x অক্ষ দ্বারা OAC ত্রিভুজটা আমার কিন্তু সীমাবদ্ধ হচ্ছে। তাহলে এটা আমরা কিন্তু লিখে নিতে হবে যে 1 নম্বর 2 নম্বর সরলরেখা ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল হচ্ছে OAC।
ঠিক আছে? চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। এখন ওএসি এর ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে হবে। এরপরে তুমি দেখো ওএসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু সরাসরি তুমি নির্ণয় করতে পারবে না আগের মতো। ঠিক আছে? তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে দুটো পার্টে এটা ডিভাইড করে নিতে হবে। এইজন্য আমি সি বিন্দু থেকে একটা এক্স অক্ষের উপরে একটা লম্ব টানবো। দেখো আমি লম্ব টেনেছি, যার নাম সিডি দিয়েছি। ঠিক আছে? তাহলে সিডি লম্ব এক্স অক্ষের উপর আমরা টানলাম দুটো পার্টে ডিভাইড করার জন্য। ঠিক আছে? দেখো সি বিন্দুর স্থানাঙ্ক যদি 1,4 হয়, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক 1,0 হবে, তাই না? 1,0 আর ডি বিন্দুর স্থানাঙ্ক 1,0 পাচ্ছি। তাহলে এরপরে আমরা কি করব? আমরা এই দুটো পার্টে এর কিন্তু ক্ষেত্রফলটা বের করব। অর্থাৎ ওএসি ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান লিখব আমরা ওডিসি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস ডিএসি ত্রিভুজের ক্ষেত্রফল। এই দুটো ক্ষেত্রফলের যোগ করে আমরা পুরোপুরি যে আমার অরিজিনাল ত্রিভুজটা অর্থাৎ ওএসি এর ক্ষেত্রফলটা নির্ণয় করব। ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা সেটা এখানে লিখে নিয়েছি যে ওএসি অঞ্চলের ক্ষেত্রফল সমান ওডিসি অঞ্চলের ক্ষেত্রফল প্লাস ডিএসি অঞ্চলের ক্ষেত্রফল। ঠিক আছে? এখন দুটো পার্ট করে ক্ষেত্রফলটা নির্ণয় করব। ঠিক আছে? তো চলো আবার ছবিটা দেখো যে এখানে যখন আমরা এই অঞ্চলটা ক্ষেত্রফল বের করব অর্থাৎ ওডিসি অঞ্চলটা ক্ষেত্রফলটা বের করব, তখন আমার দেখো কিভাবে আমরা লোয়ার এবং আপার লিমিটগুলো নেব। দেখো এক্স অক্ষ বরাবর সীমাবদ্ধ হচ্ছে, তাহলে এক্স অক্ষ বরাবর কিন্তু আমাদের লোয়ার আপার লিমিটগুলো নিতে হবে। তাহলে দেখো এখান থেকে মূল বিন্দু স্থানাঙ্ক 0,0 আর এখান অবধি নিচ্ছি, তাহলে এটা কত? এই ডি বিন্দুর স্থানাঙ্ক 1,0, তাহলে আমার লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 অর্থাৎ ইন্টিগ্রেশন 0 to 1 হচ্ছে। এখন যখন আমরা এই অঞ্চলের ক্ষেত্রফল বের করব তখন আমরা এই যে স্ট্রেট লাইন সেটা পাচ্ছি। এখন এই স্ট্রেট লাইনের সমীকরণ কি? y = 4x। তাহলে এক্স অক্ষ বরাবর যখন আমরা লোয়ার আপার লিমিটগুলো নেব তখন আমাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তখন আমরা y এর যে মানটা সেটা কিন্তু 4x বসাবো, কারণ আমরা এই স্ট্রেট লাইনটি পাচ্ছি। ওকে? তাহলে y এর জায়গায় আমরা 4x বসাবো। লক্ষ্য করে দেখো এখানে y এর জায়গায় আমরা কিন্তু 4x পুট করেছি, লিমিটিং ভ্যালু 0 থেকে 1। ওকে? আবার দেখো যখন আমরা অন্য পার্টটার ক্ষেত্রফলটা নির্ণয় করব অর্থাৎ এই পার্টটার ক্ষেত্রফলটা ডিএসি এর ক্ষেত্রফলটা নির্ণয় করব, তখন দেখো আমাদের যে লোয়ার লিমিট হবে সেটা 1 হবে এবং আপার লিমিটটা 3 হবে। দেখো এখানে 3,0 তাহলে 1 to 3 হবে। ওকে? 1 থেকে 3। আর তখন আমরা কিন্তু এই স্ট্রেট লাইনটি পাচ্ছি, যার সমীকরণ হচ্ছে 2x + y = 6। তাহলে এখান থেকে তুমি y সমান কি পাবে? y সমান 6 - 2x পাবে। তাহলে y এর পরিবর্তে আমরা বসাবো 6 - 2x। ওকে? দেখো আমি তাই করেছি। দেখো 6 - 2x। ওকে? এরপরে আমরা ইন্টিগ্রেশনগুলো করে নিয়েছি। ইন্টিগ্রেশন এই ছোট ইন্টিগ্রেশন তোমরা প্রত্যেকেই পারবে। এখানে দুটো পার্টে ডিভাইড করেছি, একটা 6 করেছি, একটা 2x করেছি। দুটো পার্ট করে ইন্টিগ্রেশন করে লোয়ার আপার লিমিটগুলো পুট করে আর তার সাথে সিম্পলিফাই করে আমরা 6 বর্গ একক পেয়েছি। তাহলে ওই যে ত্রিভুজটি, ওই ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ একক। আশা করি আমার বোঝানো তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে? এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 3। তো তোমাদেরকে বলে রাখি যে আজকে ভিডিওতে যে আমরা অঙ্কগুলো করব সে প্রত্যেকটা অঙ্কই কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। তো তোমরা কিন্তু বারবার করে অবশ্যই লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে? তো দেখো কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলছে? এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত y² = 8x অর্থাৎ একটা তোমাকে অধিবৃত্তের সমীকরণ দিয়েছে এবং y = x এটা একটা স্ট্রেট লাইনের সমীকরণ। কেমন স্ট্রেট লাইন? এটা মূল বিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ। দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি চিহ্নিত করো এবং সমাকলন প্রয়োগ করে ওই অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তোমাকে একটা অধিবৃত্তের সমীকরণ দিয়েছে, একটা স্ট্রেট লাইনের সমীকরণ দিয়েছে, এবার দুটি দ্বারা হয়তো কোনো অঞ্চল বাউন্ডেড হবে, সেই অঞ্চলটা ক্ষেত্রফলটা তোমাকে ইন্টিগ্রেশনের সাহায্যে বের করতে হবে। ওকে? তো সিমিলার প্রসেসে আমরা অঙ্কটি করব, অর্থাৎ সমীকরণগুলোকে সর্বদা আমরা নাম্বারিং 1 নম্বর 2 নম্বর করে নাম্বারিং করে নেব। ওকে? এরপরে ছবিগুলো তুমি যদি আঁকো, দেখো y² = 8x এটাকে আমরা প্রকাশ করতে পারি y² = 4ax আকারে, তাই না? এখন y² = 4ax এই ছবিটা, এই ছবিটা হয় কেমন? দেখো এটা y অ্যাক্সিস, x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ছেদবিন্দু অর্থাৎ মূলবিন্দু। তাহলে দেখো y² = 4ax এই যে ছবিটা হয়, এই যে অধিবৃত্তের ছবিটা হয়, সেই ছবিটা হয় এইরকম। দেখো আমি এঁকেছি, এইরকম হচ্ছে ছবিটা। দেখো সমীকরণ পাশে লেখা আছে y² = 8x। ওকে? এখন y = x অর্থাৎ এই 2 নম্বর যে সমীকরণটা এটা একটা সরলরেখার সমীকরণ। আমরা জানি যে এই সরলরেখাটি মূলবিন্দুগামী একটা সরলরেখা, তাহলে একটা মূলবিন্দুগামী একটা সরলরেখা এঁকেছি। এটাই হচ্ছে আমার y = x। ওকে? এখন এই দুটি একটি কার্ভ এবং একটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল তুমি দেখো, তাহলে দেখো এই অঞ্চলটি সীমাবদ্ধ আছে, তাই না? এটা হচ্ছে আমার বাউন্ডেড রিজনটা, অর্থাৎ এখানে সীমাবদ্ধ অঞ্চলটি হচ্ছে এই অঞ্চলটা। এটা দেখো আমি অলরেডি রেখাঙ্কিত করে রেখেছি। ঠিক আছে? তাহলে এটার নাম যদি তুমি দেখো, তাহলে এটা O যেহেতু একটা স্ট্রেট লাইন, তাহলে এর মিডল নামের কোনো প্রয়োজন নেই। এখানে সরাসরি B বলতে পারো। তাহলে O, B আর যেহেতু এটা কার্ভ তাহলে মিডল নাম দিতে হবে। মিডল নাম হিসেবে আমরা C দিয়েছি। এখানে O। তাহলে হচ্ছে O, B, C, O এই অঞ্চলটি হচ্ছে কিন্তু আমার সীমাবদ্ধ অঞ্চলটি।
ঠিক আছে? তো দেখো টাইম লিখে নিয়েছে ১ নম্বর অধিবৃত্ত, ২ নম্বর সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল হচ্ছে ওবিসিও, ওবিসিও যেটা বললাম আমি চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। আমি এটা দেখিয়েছি। ওকে? এখন এই অঞ্চলটার ক্ষেত্রফল কিন্তু তুমি আবারও সরাসরি কিন্তু নির্ণয় করতে পারবে না। লক্ষ্য করে দেখো, এই যে বাউন্ডেড রিজনটা হয়েছে বা সীমাবদ্ধ অঞ্চলটি হয়েছে, সেটা কিন্তু সরাসরি এক্স অক্ষ দ্বারা বা সরাসরি এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ হয়নি কিংবা ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ হয়নি। যে অঞ্চলটা এখানে আমাদের সীমাবদ্ধ হয়েছে, যার ক্ষেত্রফলটা তুমি বের করবে, সেটা সরাসরি কি এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ হয়েছে? না। সেটা কি ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ হয়েছে? না। তাহলে তুমি এই ক্ষেত্রফলটা কিন্তু ডাইরেক্টলি বের করতে পারবে না। তোমাকে এক্সট্রা কিছু আঁকতে হবে। এক্সট্রা কিছু এঁকে তোমাকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো সবার প্রথমে আমরা কি করব? ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য এই বি বিন্দু মানে এই কার্ভটা এবং স্ট্রেট লাইনটা যেখানে কাট করেছে, সেই কাট বিন্দুটা আমরা ভি দিয়েছি। তাহলে বি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো। দেখো লম্বটা আমরা এবি লম্ব টেনেছি। ঠিক আছে? আমরা এক্স অক্ষের উপরে বি বিন্দু থেকে একটা এবি লম্ব টেনেছি। ঠিক আছে? এই এবি লম্বটা আমাকে কিন্তু টানতে হবে ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য। দেখো আমি ভাষাতে লিখেছি ওবিসিও অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয়ের জন্য বি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে এবি লম্ব অঙ্কন করা হলো। তাহলে এবি লম্ব একটা আমরা অঙ্কন করেছি। ঠিক আছে? এরপরে তুমি লক্ষ্য করে দেখো যে দুটো সরেখার ছেদবিন্দুই হচ্ছে আমার বি, দুটা সরেখা না সরি একটা কার্ভ এবং একটা স্ট্রেট লাইনের ছেদবিন্দু যেটা আমার, অর্থাৎ অধিবৃত্তটা এবং সরলরেখাটা ছেদ করেছে বি পয়েন্টে। তাহলে আমরা সমাধান করে এই বি পয়েন্টে স্থানাঙ্কটা বের করে নেব। তাহলে দেখো ১ নম্বর সমীকরণ, ১ নম্বর ও ২ নম্বর সমীকরণ দুটোকে সমাধান করে পাই। আমি সমাধান করি এখানে y = 8 পেলাম, x = 8। তাহলে বি বিন্দুর যে স্থানাঙ্ক অর্থাৎ ছেদবিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 8,8। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক 8,0 হবে, তাই না? শুধু দেখো ভালো করে যে বি বিন্দু হচ্ছে ছেদবিন্দু, স্থানাঙ্কটা আমরা পেলাম সমাধান করে 8,8। তাহলে এ বিন্দুটা যেহেতু বি একটা লম্ব এক্স অক্ষের উপরে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 8,0 হবে, তাই না? এই বিন্দুর স্থানাঙ্ক হবে 8,0। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমি 8,0 পাচ্ছি। ঠিক আছে? এরপরে তুমি দেখো আমরা ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে? প্রথমে আমরা এই যে বাউন্ডেড রিজনটা রয়েছে অর্থাৎ ও বি সি ও এর ক্ষেত্রফলটা রয়েছে, এর ক্ষেত্রফলটা নির্ণয়ের জন্য সর্বপ্রথমে আমরা ও এ বি সি ও ও এ বি সি ও মানে পুরো ক্ষেত্রফলটা নির্ণয় করব, পুরো ক্ষেত্রফলটা নির্ণয় করব। তারপরে আমরা এই যে সাদা অঞ্চলটা আছে না, এর ক্ষেত্রফলটা আমরা মাইনাস করে দেবো। ওকে? প্রথমে পুরো ক্ষেত্রফলটা নির্ণয় করব, তারপরে এই সাদা অঞ্চল যেটা রয়েছে যার নাম হচ্ছে ও এ বি ও, এই অঞ্চলটা ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। তাহলে আমার দেখো ওই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা পড়ে থাকবে। ঠিক আছে? তাহলে এইভাবেই কিন্তু আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। ঠিক আছে? তো দেখো সেটা এখানে আমরা লিখে নিয়েছি ভাষাতে যে ও বি সি ও অঞ্চলের ক্ষেত্রফল, সেটা আমরা পুরো ক্ষেত্রফলটা অর্থাৎ ও এ বি সি ও অঞ্চলের ক্ষেত্রফল মাইনাস করবো সেখানে সাদা অঞ্চল যেটা বলছিলাম আমি ও এ বি ও অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে এইটা মাইনাস করলে আমার কিন্তু রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা পড়ে থাকবে। ঠিক আছে? তাহলে এরপর দেখো যদি আমি পুরোটা ক্ষেত্রফলটা বের করি, তাহলে সেখানে দেখো এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ হচ্ছে। তাহলে আমাদের লিমিটিং ভ্যালুগুলো এক্স অক্ষ বরাবরই কিন্তু নিতে হবে। ঠিক আছে? তাহলে দেখো আমাদের সেক্ষেত্রে লোয়ার লিমিট হবে 0 অর্থাৎ মূলবিন্দু, 0,0। তাহলে লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট এই 8 অবধি যাচ্ছে। দেখো স্থানাঙ্ক হচ্ছে 8,0, তাহলে 8 অবধি যাচ্ছে। লোয়ার লিমিট 0, আপার লিমিট 8 হবে। ওকে? তখন আমি যখন পুরোটা ক্ষেত্রফল বের করবো তখন এই কার্ভটি আমি পাচ্ছি, মানে এই অধিবৃত্তটি পাচ্ছি। তাহলে অধিবৃত্তের সমীকরণ যেটা সেটা y = 8x। এখান থেকে y এর মানটা বের করতে হবে। তাহলে y সমান কত হবে? √8x, তাই না? y এর মান হবে √8x। তাহলে এই y এর পরিবর্তে আমরা √8x লিখবো এবং x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে? আবার সেখান থেকে মাইনাস করবে সাদা অঞ্চলটা ক্ষেত্রফল অর্থাৎ ও এ বি ও এই ক্ষেত্রফলটা। তখনও আমাদের কিন্তু লোয়ার আপার লিমিটগুলো এই 0 থেকে 8 অবধি হবে, তাই না? 0 থেকে 8 অবধি হচ্ছে। তখন আমরা এই স্ট্রেট লাইনটি পাচ্ছি, যার সমীকরণ কি y = x। তখন আমরা y এর পরিবর্তে x লিখব। ঠিক আছে? y এর জায়গায় x লিখব এবং x এর সাপেক্ষে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে? তো দেখো তাই করেছি। দেখো প্রথমে আমরা কার্ভটা পাচ্ছিলাম, তো কার্ভের y আমরা √8x পুট করেছি, লোয়ার লিমিট আপার লিমিটগুলো 0, 8 হচ্ছে। আবার পরবর্তীতে আমরা y এর মান স্ট্রেট লাইনটি পাচ্ছি, তখন y এর জায়গায় আমরা x লিখেছি এবং লোয়ার আপার লিমিটগুলো 0, 8 সেম থাকছে। তারপরে আমরা ইন্টিগ্রেশনগুলো করে লোয়ার এবং আপার লিমিটগুলো পুট করে আমরা পেয়েছি ক্ষেত্রফল হিসাবে 32/3 বর্গ একক। তাহলে ওই যে সীমাবদ্ধ অঞ্চলটি যার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে তা হচ্ছে 32/3 বর্গ একক। আশা করি আমার বোঝানো তোমরা প্রত্যেকেই মাথায় ঢুকেছে। ঠিক আছে? এরপর দেখো কোশ্চেন নাম্বার 6, নির্দিষ্ট সমাকলের সাহায্যে x² + y² = 4 এবং x - 2² + y² = 4
বৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদেরকে অবশ্যই করে যেতে হবে। তো দেখো এখানে দুটো তোমাকে বৃত্তের সমীকরণ দিয়েছে, ঠিক আছে, এবং এই বৃত্তের সমীকরণগুলো দিয়ে তোমাকে বৃত্তগুলো আঁকতে হবে এবং বৃত্তগুলি দ্বারা যে অঞ্চলে সীমাবদ্ধ হবে তার ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এখন দেখো আমরা বৃত্তগুলোকে নাম্বারিং করে নিয়েছি। একটা 1 নম্বর বৃত্ত দিয়েছি। তোমরা জানো যে বৃত্তের সমীকরণ যদি x² + y² = a² হয়, অর্থাৎ এখানে আমি 2² লিখতে পারি, তাহলে তার সেন্টারটা যেটা হয় সেটা 0,0 অর্থাৎ মূল বিন্দুতে হয় এবং ব্যাসার্ধ এখানে 2² হবে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো পরবর্তীতে আমি যে সমীকরণটা দিয়েছি এটাকে আমরা 2 নম্বর নাম দিয়েছি। দেখো এই বৃত্তটি যে কেন্দ্র হবে সেটা 2,0 হবে, ঠিক আছে, 2,0 হবে এবং এর ব্যাসার্ধ হবে 2 একক, ঠিক আছে। তো এই বৃত্তগুলোকে তুমি যদি আঁকো তাহলে দেখো আমি এখানে এটা আমার হচ্ছে y এক্সিস, এটা আমার x এক্সিস, ঠিক আছে। এটা 0,0 মূল বিন্দুতে, 1 নম্বর বৃত্তটার সেন্টার হচ্ছে 0,0 বিন্দুতে, ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে দেখো আমরা ব্যাসার্ধ 2 করে মোটামুটি একটা 0,0 মূল বিন্দু রেখে, মূল বিন্দুতে সেন্টারটা রেখে মোটামুটি একটা বৃত্ত অঙ্কন করেছি, ঠিক আছে। তোমরা পেন্সিল কম্পাস দিয়ে করবে। এবং আরেকটি বৃত্ত যেটা সেটা 2,0 বিন্দুতে এর সেন্টারটা হবে, তাহলে এখানে 2,0 হচ্ছে এই পয়েন্টটা যার নাম A আমরা দিয়েছি, তাহলে এটাকে সেন্টারাইজ করে আমরা এখানে আবার একটা বৃত্ত অঙ্কন করেছি। সেই বৃত্তটা অবশ্য মূল বিন্দুগামী হবে, কারণ বৃত্তটি ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে এর একটা পরিধি কিন্তু এই মূল বিন্দু দিয়ে যাবে, তাই না? তাহলে এরকম আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি। তাহলে দেখো এই যে দুটি বৃত্ত, এই দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোন অঞ্চলটি হচ্ছে? দেখো এই পুরো অঞ্চলটা হচ্ছে, তাই না? এই অঞ্চলটা হচ্ছে বাউন্ডারি রিজন। দুটি বৃত্ত দ্বারা এই অঞ্চলটা সীমাবদ্ধ হচ্ছে। তোমাকে এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। দেখো নাম দিয়েছি, এটা কার্ভ যেহেতু তাহলে এটার নাম আমরা এফ দিয়েছি, এটা ই, একটা মিডল পয়েন্ট দিয়েছি ই, তাহলে ই এফ। তারপর এটা ধরো জি নাম দিয়েছি, এটা এইচ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে এত নাম, অর্থাৎ ও ই এফ জি এইচ বি সি ডি ও, ঠিক আছে। এই অঞ্চলটার ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো ভাষা দেখো তাই লিখেছি। 1 নম্বর বৃত্ত, 2 নম্বর বৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, অঞ্চলটার নাম এই যে লিখেছি, চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে, অলরেডি আমি সেটাকে রেখাঙ্কিত করে রেখেছি, ঠিক আছে। এই অঞ্চলটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এখন দেখো এই অঞ্চলের ক্ষেত্রফল তুমি ডাইরেক্টলি করতে পারবে না, তোমাকে পার্ট করে ভাগ করে নিয়ে করতে হবে। তো কিভাবে আমরা করব সেটা দেখো। এই আমি এখন তো ভাষাতে আমরা তা লিখে নিয়েছি, তো ভাষাটা একটু লক্ষ্য করো যে এই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা সি বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব CH অঙ্কন করা হলো। তাহলে দেখো এই সি বিন্দু থেকে একটা আমরা লম্ব টেনেছি x অক্ষের উপরে CH, দেখো লম্বটা টেনেছি এর ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য, ঠিক আছে। এরপরে তুমি দেখো এই সি বিন্দুটা হচ্ছে আমার দুটো বৃত্তের ছেদবিন্দু, তাই না? এই সি বিন্দুটা হচ্ছে দুটো বৃত্তের ছেদবিন্দু, তাহলে আমরা দুটো বৃত্তের সমীকরণগুলোকে সমাধান করলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো। তাহলে দেখো তাই করেছি, 1 নম্বর 2 নম্বর সমীকরণ দুটিকে সমাধান করে পাই। তাহলে সমাধান করে আমরা আলটিমেটলি কী পাচ্ছি? সমাধান করে আমরা দেখো পাচ্ছি x = 1 y = 3, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 1,3 হবে, তাই না? তাহলে সি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হবে 1,3। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক যদি 1,3 হয়, তাহলে যদি আমি লম্ব h টানলাম, ঠিক আছে, CH লম্ব টানলাম, তাহলে h বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এটা যদি 1,3 হয়, সেটা যদি 1,3 হয়, তাহলে এইচটা 1,0 হবে, তাই না? এইচটা 1,0 হবে, তাই তো? তাহলে এখানে আমরা কিন্তু 1,0 লিখেছি যে এইচ বিন্দুর স্থানাঙ্ক 1,0। এরপরে এই অঞ্চলটার ক্ষেত্রফলটা তুমি কীভাবে নির্ণয় করবে দেখো। দেখো আমরা কি করব, প্রথমে এই অঞ্চলটার ক্ষেত্রফলটা বের করবো, এই অর্ধেকটার ক্ষেত্রফলটা বের করবো, অর্থাৎ ও এ বি সি ডি ও এ বি সি ডি, অর্থাৎ এই অর্ধেকটা ক্ষেত্রফলটা বের করব। তারপরে সেটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এই পুরো ক্ষেত্রফলটা আমার বেরিয়ে যাবে, তাই না? প্রথমে অর্ধেকটা ক্ষেত্রফলটা বের করব, সেটাকে 2 দিয়ে গুণ করে আমার পুরো পুরো যে এরিয়াটা তার ক্ষেত্রফলটা আমাদের বের হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো আমরা এই অর্ধেকটা ক্ষেত্রফলটা বের করার জন্য সেটাকে আমরা 2 টুকরো করে নিয়েছি, ঠিক আছে। তো আমরা এই টুকরোটার ক্ষেত্রফলটা বের করব, প্লাস দিয়ে আমরা এই টুকরোটার ক্ষেত্রফলটা বের করব, ঠিক আছে। আচ্ছা, যখন আমরা এই টুকরোটার ক্ষেত্রফল বের করব, অর্থাৎ ও এইচ সি ডি ও এর ক্ষেত্রফলটা যখন বের করব, তখন দেখো আমার লোয়ার লিমিট 0 হবে, আপার লিমিট এইচ বিন্দুর স্থানাঙ্ক আমি বললাম, এইচ বিন্দুর স্থানাঙ্ক আমি বললাম 1,0। তাহলে এখানে লোয়ার লিমিট 0 হবে, আপার লিমিট এইচ অবধি যাচ্ছে, অর্থাৎ আপার লিমিট কত? 1 হবে, তাহলে 0 থেকে এইচ। তখন আমরা কিন্তু দেখো এই কার্ভটি পাচ্ছি, এই কার্ভটি ইকুয়েশন কি, অর্থাৎ এই সার্কেলটার সমীকরণটা কি? দেখো এই সার্কেলের সমীকরণ হচ্ছে x - 2 the whole square plus y square = 4। এখান থেকে আমরা y এর মানটা বের করব, যেহেতু x অক্ষ দ্বারা সীমাবদ্ধ হচ্ছে, তাই না? বাউন্ডারি রিজনটা x অক্ষ দ্বারা সীমাবদ্ধ হচ্ছে, তাহলে লোয়ার লিমিট আপার লিমিট গুলো x অক্ষ বরাবর নিতে হবে আর x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই জন্য আমরা এই সমীকরণ থেকে y এর মানটা বের করে যেটা বের হবে সেটা আমরা কিন্তু y এর জায়গায় পুট করব, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ওকে, দেখো y এর মানটা এখানে বের করেছি, y সমান কি বেরিয়েছে?
টু স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু দ্য হোল স্কোয়ার, এটা আমরা পুট করবো ওয়াই পরিবর্তে এবং এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো। ওকে, আবার যখন এই পার্টটার ওই অঞ্চলটার ক্ষেত্রফল আমরা বের করবো, তখন দেখো আমার লোয়ার লিমিটটা 1 হবে, কারণ এইচ বিন্দুর স্থানাঙ্ক 1,0, তাহলে লোয়ার লিমিট 1, আপার লিমিট হচ্ছে এই বিন্দু স্থানাঙ্ক 2,0, তাহলে এটা কত হবে 2 হবে, তাহলে লোয়ার লিমিট 1, আপার লিমিট 2। তখন আমরা দেখো এই কার্ভটি পাচ্ছি, তাই না? এই কার্ভটার ইকুয়েশন কি? এই কার্ভটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা আবার বের করবো, আর ওয়াইয়ের পরিবর্তে পুট করে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো। ঠিক আছে, তাহলে এরকমভাবে দুটো পার্টে আমরা ক্ষেত্রফলগুলো বের করে যোগ করবো, যত বের হবে তার সঙ্গে আমরা 2 মাল্টিপ্লাই করে আমরা এই পুরো ক্ষেত্রফলটা, সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ওকে, তো দেখো তাই করেছি। দেখো অঞ্চলটির ক্ষেত্রফল সমান 2 ইন্টু, মানে যে 2 দিয়ে গুণ করবো পুরো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। দেখো দুটো টুকরো ভাগ করেছি, এটা অঞ্চলের ক্ষেত্রফল প্লাস এই অঞ্চলের ক্ষেত্রফল। ঠিক আছে, এরপরে দেখো ওয়াইয়ের ক্ষেত্রে লোয়ার লিমিট আপার লিমিট 0, 1 বললাম, একটা 1 থেকে 2 নিতে হবে। একটা তো ওয়াইয়ের মানটা বের করে আমরা এটা পেয়েছি, একটাতে এটা পেয়েছি। এখন ফর্মুলা তোমরা জানো, ইন্টিগ্রেশন আন্ডার রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান হয় এক্স বাই 2 আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এই ফর্মুলা অ্যাপ্লাই হবে আমার দুটোর ক্ষেত্রেই, কিন্তু এটাকে আমাদের যেহেতু এক্স মাইনাস টু দ্য হোল স্কোয়ার রয়েছে, এখন তো আমার এক্স থাকতে হবে, এক্স মাইনাস টু দ্য হোল স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে আমরা কি করব না, আমরা এখানে মেথড অফ সাবস্টিটিউশন যে পদ্ধতি, সেই পদ্ধতি এখানে একটু অ্যাপ্লাই করব, আর এটা তো সরাসরি আমার সূত্রে বসে যাবে, অ্যাপ্লাই করে আমরা সিম্পলিফাই করব। দেখো, তো দেখো আমরা এখানে মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করেছি, এক্স মাইনাস টুকে জেড ধরেছি, এখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করে ডিএক্স সমান ডিজেড পেয়েছি। এবার লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ করে নিয়েছি, তোমরা প্রত্যেকেই জানো যে কীভাবে চেঞ্জ করতে হয়। এক্স ইকুয়ালস টু 0 তখন জেড ইকুয়ালস টু -2 পাচ্ছি, এক্স ইকুয়ালস টু 1 তখন আমরা জেড ইকুয়ালস টু -1 পাচ্ছি, দিয়ে আমাদের আমরা সূত্রে অ্যাপ্লাই করে নিয়েছি। ঠিক আছে, এখানে মানগুলো মানে সাবস্টিটিউট করে নিয়েছি, তারপরে আমরা সূত্রে অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশনগুলো করে নিয়েছি। এখানে থার্ড ব্র্যাকেটে রেখে লোয়ার লিমিট আপার লিমিটগুলো এখানে বাইরে বাইরে পুট করে আমরা লিখেছি, তারপরে মানগুলো পুট করে সিম্পলিফাই করে আমরা ফাইনালি অ্যান্সার হিসেবে পেয়েছি 8π/3 - 2√3 বর্গাকার। তো তোমরা ক্যালকুলেশনটা তোমাদের আশা করি বোঝাতে হবে না, তোমরা প্রত্যেকেই করতে পারবে। তাহলে এই যে অঞ্চলটা, যেটা বৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ হচ্ছিল, তার অঞ্চলটা ক্ষেত্রফল আমরা পেলাম 8π/3 - 2√3 বর্গাকার। ওকে, তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। চলো এরপর দেখো কোশ্চেন নাম্বার 9, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স এবং এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, অর্থাৎ তোমাকে এখানে দুটো অধিবৃত্তের সমীকরণ দিয়েছে। এই অধিবৃত্ত দুই দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রটি, সেটা চিহ্নিত করো, আর সমাকলন নিয়মের সাহায্যে তার ক্ষেত্রফলটা নির্ণয় করো। তো সবার প্রথমে আমরা সমীকরণগুলোকে নাম্বারিং করে নিয়েছি। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স সেটাকে 1 নম্বর নাম দিয়েছি, এবং এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই সেটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিয়েছি। ঠিক আছে, এখন তুমি যে ছবিগুলো দেখো, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax আকারে আমার এই সমীকরণটা আছে, তাই না? তাহলে তার ছবিটা কেমন হবে? তার ছবিটা এইরকম হবে, তাই না? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স সমীকরণটা, যে অধিবৃত্তটার ছবিটা, তার ছবিটা হচ্ছে এইরকম। ওকে, আবার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay আকারে দেখো এই সমীকরণটা দেওয়া আছে, তাহলে এর ছবিটা কেমন হবে? তার ছবিটা এইরকম হবে। এখন দেখো এই দুটি অধিবৃত্ত দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চলটি, সেই অঞ্চলটি হচ্ছে আমার এই অঞ্চলটি। ওকে, এই অঞ্চলটি হচ্ছে আমার সীমাবদ্ধ অঞ্চল। এখন দেখো সীমাবদ্ধ অঞ্চলটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং দুটি অক্ষের মধ্যে কোনো অক্ষ দ্বারাই কিন্তু সরাসরি সীমাবদ্ধ নয়। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলটা আমাদেরকে অঙ্কন করার জন্য এক্সট্রা কিছু এঁকে নিতে হবে। তাহলে আমরা এদের যে ছেদ বিন্দু, দুটি প্যারাবোলার যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুর নাম আমরা বি দিয়েছি। ঠিক আছে, তো ওই বি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব ডি অঙ্কন করবো, বিডি লম্ব অঙ্কন করবো। ঠিক আছে, এক্সট্রা আঁকবো, কারণ তাছাড়া আমি কিন্তু ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো না। তো সর্বপ্রথমে চলো আমরা রেখাঙ্কিত অঞ্চলটা একটু ভাষা দিয়ে বলে দিই, যে 1 নম্বর ও 2 নম্বর অধিবৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল OABCO, ও দেখো মিডল নাম এ দিয়েছি, OAB এখানে মিডল নাম একটা দিতে হবে যেহেতু কার বোর্ডে, অর্থাৎ OABCO এটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধ অঞ্চল, যেটা আমরা অলরেডি ছবিতে রেখাঙ্কিত করে রেখেছি। এখন এই অঞ্চলটা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বিবিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব বিডি অঙ্কন করা হলো। আমি বললাম যে একটা লম্ব তোমাদেরকে অঙ্কন করতে হবে এক্সট্রা, তাহলে এখানে বিডি লম্ব অঙ্কন করা হলো। এরপরে আমরা সিমিলারলি এই বি বিন্দুর স্থানাঙ্কটা সমাধান করে বের করে নেব। ওকে, বি বিন্দুর স্থানাঙ্ক বের করলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। ঠিক আছে, তো চলো দেখো লিখেছি আমি 1 নম্বর ও 2 নম্বর অধিবৃত্তগুলোকে তুমি যদি সমাধান করো, তাহলে তুমি এক্স ইকুয়ালস টু 1 এবং ওয়াই ইকুয়ালস টু 1 পাচ্ছ। তাহলে এখানে বি বিন্দুর স্থানাঙ্ক কত পেলে? 1,1। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক যদি 1,1 হয়, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 1,0, তাই না? তাহলে তুমি লক্ষ্য করো, বি বিন্দুর স্থানাঙ্কটা যদি আমার 1,1 হয়, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক 1,1 হলে তার লম্ব যে আমি ডি অঙ্কন করেছি, ডি বিন্দুর স্থানাঙ্ক কী হবে? 1,0 হবে, তাই তো? তাহলে বিডি দুটার আমরা স্থানাঙ্ক পেলাম। ঠিক আছে, এরপরে আমরা ক্ষেত্রফলটা সিমিলার প্রসেসে বের করব। কিভাবে না, আমরা প্রথমে এই ও ডি বি সি ও
ও ডি বি সি ও মানে পুরো ক্ষেত্রফলটা বের করব। ওকে, তারপরে সেখান থেকে আমরা মাইনাস করে দেবো এই সাদা যে অঞ্চলটি রয়েছে না, এই সাদা অঞ্চলটি আমরা বাদ দিয়ে দেবো, অর্থাৎ ও এ বি এ ও ও ডি বি এ ও ডি বি এ ও এই সাদা অঞ্চলের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা আলটিমেটলি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন দেখো, যখন আমরা এই পুরো ক্ষেত্রফলটা নেব বা বের করব, তখন আমাদের যে লোয়ার আপার লিমিটগুলো নিতে হবে, সেগুলো কিন্তু যেহেতু এক্স অক্ষ বরাবর সীমাবদ্ধ হচ্ছে, তাহলে এক্স অক্ষ বরাবর কিন্তু আমাদের নিতে হবে। তাহলে লোয়ার লিমিটটা হবে আমার 0, আপার লিমিট এটা ডি বিন্দু স্থানাঙ্ক 1,0, তাহলে 1 অবধি যাচ্ছে। তাহলে লোয়ার লিমিট 0, আপার লিমিট 1 হচ্ছে। তখন আমরা দেখো এই কার্ভটা পাবো, তাই না? যখন এই পুরোটা ক্ষেত্রফলটা বের করবো, তখন এই অধিবৃত্তটি পাবো, যার সমীকরণ কি y স্কোয়ার ইকুয়ালস টু এক্স। তাহলে সেখান থেকে y এর মানটা আমাদেরকে বের করতে হবে, y সমান আমরা কী পাবো, রুট এক্স পাবো, তাই না? আর সেটাকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো, যেহেতু এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ হচ্ছে। ঠিক আছে, সেখান থেকে মাইনাস করতে হবে সাদা অঞ্চলের ক্ষেত্রফল, যার নাম হচ্ছে ও ডি বি এ ও। তাহলে এই অঞ্চলে যখন ক্ষেত্রফল বের করবো, তখন আমরা এই বক্রটাকে পাচ্ছি, অর্থাৎ এই অধিবৃত্তটাকে পাচ্ছি, যার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই। তাহলে সেক্ষেত্রে ওয়াই সমান আমরা এক্স স্কোয়ার পুট করবো, আর তারপর এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, আর দুটো ক্ষেত্রফল মাইনাস করলেই আমার বাউন্ডারি রিজনটা ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তো চলো দেখো, তাই করেছি। দেখো, ও এ বি সি ও অঞ্চলের ক্ষেত্রফল সমান হচ্ছে ও ডি বি সি ও মানে পুরো অঞ্চলের ক্ষেত্রফল মাইনাস ও ডি বি এ ও অঞ্চলের ক্ষেত্রফল। লোয়ার লিমিটগুলো 0 থেকে 1 হচ্ছে দুটোই, ঠিক আছে? এবং ওয়াই জায়গায় এক জায়গায় আমরা রুট এক্স পেয়েছি এবং এক জায়গায় এক্স স্কোয়ার পেয়েছি, তারপরে ইন্টিগ্রেশন করে আমরা লোয়ার আপার লিমিটগুলো পুট করে সিম্পলিফাই করে 1/3 বর্গ একক এই ক্ষেত্রফলটা পেয়েছি। তাহলে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত হচ্ছে, 1/3 বর্গ একক। ওকে, তো প্রত্যেকে বুঝতে পেরেছো? এরপর আমরা দেখব কোশ্চেন নাম্বার 17, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16, এই একটা বৃত্তের সমীকরণ দিয়েছে, তার সাথে এক্স অক্ষ এবং ওয়াই ইকুয়ালস টু এক্স সরলরেখা দ্বারা প্রথম পাদে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করো। তাহলে দেখো, আমাকে একটা বৃত্তের সমীকরণ দিয়েছে, তার সাথে এক্স অক্ষ, একটা স্ট্রেট লাইনের সমীকরণ দিয়েছে, এই তিনটি দ্বারা প্রথম পাদে যে অঞ্চলে সীমাবদ্ধ হবে তার ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে হবে। তো সবার প্রথমে আমরা বৃত্তের সমীকরণটাকে 1 নম্বর নাম দিয়েছি, স্ট্রেট লাইনের সমীকরণটাকে আমরা 2 নম্বর নাম দিয়েছি। এখন এদের ছবিগুলো যদি আঁকো, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার। আমরা জানি যে এরকমভাবে যদি আমাদের কোনো সমীকরণ বৃত্তের দেয়, তাহলে তার যে সেন্টারটা সেটা 0,0 অর্থাৎ মূলবিন্দুতে হয়, এবং যার ব্যাসার্ধ হবে, এই যে এটা এ স্কোয়ার যদি থাকতো, তাহলে আমরা ব্যাসার্ধ এই জানি, তাহলে এখানে এই ব্যাসার্ধ কত হবে, 4 হবে, অর্থাৎ এর সেন্টার হচ্ছে 0,0 বিন্দুতে এবং ব্যাসার্ধ হচ্ছে 4 একক। তাহলে দেখো ছবিটা তুমি যদি আঁকো, মোটামুটি এটা এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু অরিজিন। তাহলে আমি 4 মনে করলাম এখানে, ঠিক আছে? 1 2 3 4 করে মোটামুটি 4 এখানে ভাবলাম এ, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক 4,0, তাহলে এটা হচ্ছে আমার ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ রেখে আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, যে বৃত্তের সেন্টারটা হচ্ছে আমার 0,0-তে এবং ব্যাসার্ধ হচ্ছে 4 একক, ঠিক আছে? আর 2 নম্বর যে সরলরেখাটা ওয়াই ইকুয়ালস টু এক্স, সেটা মূলবিন্দুগামী একটা সরলরেখা, তাহলে মূলবিন্দুগামী একটা সরলরেখা অঙ্কন করেছি। এখন এই সরলরেখাটি এবং এই বৃত্তটি আর তার সাথে এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটি হচ্ছে, এই অঞ্চলটি হচ্ছে, তাই না? এই অঞ্চলটি এই অঞ্চলটি আমরা ভুল করে দাগ দিয়ে দিয়েছি, এই অঞ্চলটি হবে না, এটা এইটুকু অঞ্চলটা হবে। নাম তুমি দেখো, তাহলে ও এ, এটা যেহেতু কার্ভ, তাহলে একটা মিডিল নাম দিতে হবে, তাহলে ও এ মিডিল নাম ডি দিয়েছে, ও এ ডি বি ও, ও এ ডি বি ও, এই সীমাবদ্ধ অঞ্চলটি হচ্ছে আমাদের এই তিনটি তোমাদের যেটা দিয়েছে, অর্থাৎ বৃত্ত, এক্স অক্ষ এবং স্ট্রেট লাইন দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। তাই এই অঞ্চলটা ক্ষেত্রফলটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? এখন এই অঞ্চলটা ক্ষেত্রফলটা বের করার জন্য তোমাকে কী করতে হবে না, এই বি বিন্দুর স্থানাঙ্কটা সর্বপ্রথম বের করতে হবে, ঠিক আছে? বি বিন্দু অর্থাৎ এই স্ট্রেট লাইনটি এবং এই সার্কেলটি যে যেখানে কাট করছে, এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক বি, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক সর্বপ্রথম আমরা সমাধান করে বের করব, দুটি সমীকরণকে সমাধান করলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। এখন বি বিন্দুর স্থানাঙ্ক বের করে আমরা বি বিন্দু থেকে এই এক্স অক্ষের উপর একটা লম্ব বিই অঙ্কন করব, ঠিক আছে? বিই অঙ্কন করব, এই বিই অঙ্কন করতে হবে, কিন্তু বিই অঙ্কন না করলে আমরা কিন্তু ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো না, ঠিক আছে? তাহলে বিই অঙ্কন করে নেব। এখন সমাধান করে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক তো পেয়ে যাব, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক পেলে আমরা ই বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব, ঠিক আছে? তো সবার প্রথম দেখো 1 নম্বর 2 নম্বর সরলরেখা দুটিকে সমাধান করে আমরা এক্স ইকুয়ালস টু √8 এবং ওয়াই ইকুয়ালস টু √8 পেলাম। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হলো, √8, হচ্ছে। তাহলে দেখো, এই অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা বি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা বিই লম্ব অঙ্কন করেছি, ঠিক আছে? তাহলে বিই লম্ব অঙ্কন করা হলো, আমরা বি বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম, বি বিন্দুর স্থানাঙ্ক 8,8 পেলাম, তাই তো? তাহলে বিই লম্ব যখন অঙ্কন করবো এক্স অক্ষের উপরে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, যদি বি বিন্দুর স্থানাঙ্ক √8, হয়, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, √8,0 হবে, তাই না? ই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, √8,0 হবে, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি। এরপরে আমরা ক্ষেত্রফলটা দুটো পার্টে আমরা ডিভাইড করে নেব, ঠিক আছে?
এই পুরো অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা সর্বপ্রথমে দুটো পার্টে ডিভাইড করে নেব। একটা হবে ও ই বি, ও একটা পার্ট, একটা হবে ই এ ডি ভি ই একটা পার্ট। তাহলে এই দুটো পার্টের যদি আমরা ক্ষেত্রফলটা বের করে যোগ করে দিই, তাহলে আমার পুরো পার্টটার ক্ষেত্রফলটা আমার বেরিয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, সবার প্রথম আমরা যখন এই অঞ্চলটা ক্ষেত্রফল নির্ণয় করবো, অর্থাৎ ও ই বি এই অঞ্চলে যখন ক্ষেত্রফল নির্ণয় করবো, তখন কিন্তু আমাদের এক্স অক্ষ বরাবর যেহেতু অঞ্চল সীমাবদ্ধ হচ্ছে, তাহলে লোয়ার আপার লিমিটগুলো এক্স অক্ষ বরাবরই নিতে হবে। তাহলে তখন লোয়ার লিমিট হবে 0, আর ই বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেয়েছি? √8, 0 পেয়েছি। তাহলে এখানে আমরা আপার লিমিটটা পাবো √8, √8 অবধি যাচ্ছে, 0 থেকে √8 অবধি যাচ্ছে, তাহলে লোয়ার লিমিট 0, আপার লিমিট √8। আর তখন আমরা কিন্তু এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা পাচ্ছি, এই স্ট্রেট লাইনটা পাচ্ছি ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, তাই না? যখন আমরা এখান থেকে এর অঞ্চলের ক্ষেত্রফলটা বের করছি, তখন আমরা এই স্ট্রেট লাইনটাতে পাচ্ছি, সরকার সমীকরণটি পাচ্ছি। তো তাহলে এই সমীকরণ কি? y = x। তাহলে আমরা y জায়গায় কত লিখবো? x লিখবো, আর x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ x অক্ষ দ্বারা সীমাবদ্ধ হচ্ছে। ঠিক আছে? তাহলে লোয়ার লিমিট 0, আপার লিমিট √8, আর এখানে y এর পরিবর্তে আমরা লিখবো x, y = x, x এর ঠিক আছে মানটা বসে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো। আর যখন এই অঞ্চলের ক্ষেত্রফল বের করবো, অর্থাৎ EADBE এই অঞ্চলের ক্ষেত্রফল যখন নির্ণয় করবো, তখন আমার এই √8 থেকে শুরু হবে লোয়ার লিমিটটা, আপার লিমিট এটা কত? এই বিন্দুর স্থানাঙ্ক 4, 0, তাই √8 থেকে 4 অবধি যাবে। ঠিক আছে? √8 থেকে 4 অবধি যাচ্ছে, আর তখন আমরা কিন্তু এই অংশটা পাচ্ছি। এখন এটা, এই যে কার্ভটা, এটাতে সার্কেলটা, এই সার্কেলের ইকুয়েশন হচ্ছে x² + y² = 16। তাহলে এখান থেকে y এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে y² সমান হচ্ছে 16 - x², আর y সমান কি? √16 - x²। তাহলে এই যে y এর মানটা পেলাম, এই y এর মানটা তখন আমাদের পুট করতে হবে, আর x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে? এইভাবেই কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করে যোগ করে দিলে আমাদের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তো দেখো, তাই করেছি। তো দেখো, OADBO অঞ্চলের ক্ষেত্রফল সমান হচ্ছে OEBO অঞ্চলের ক্ষেত্রফল প্লাস EADBE অঞ্চলের ক্ষেত্রফল। তো দেখো, লোয়ার লিমিট 0, আপার লিমিট √8 y dx, এখানে লোয়ার লিমিট √8, আপার লিমিট 4 y dx। তাহলে এখান থেকে y এর জায়গায় আমি বললাম যে x পুট করতে হবে, আর এখানে y এর জায়গায় √16 - x² অর্থাৎ 4² - x² পুট করতে পারো। এখন এটাতে সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো। এটা ইন্টিগ্রেশন একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদেরকে ইন্টিগ্রেশন করে আপার লিমিট লোয়ার লিমিট পুট করতে হবে। তো দেখো এটা ইন্টিগ্রেশন হচ্ছে, x²/2 হবে, লোয়ার লিমিট আপার লিমিটগুলো পুট করেছি। আর এটাকে আমি বললাম একটা ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন √a² - x² dx, প্রত্যেকে জানো যে সেটা সমান আমার এই ফর্মুলাটি হয়। তাহলে এখানে আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশনটা করে নিয়েছি। ঠিক আছে? এরপর আপার লিমিট এবং লোয়ার লিমিটগুলো পুট করেছি, পুট করে আমরা সিম্পলিফাই করতে করতে আমরা এর মান হিসেবে আমরা √π পেয়েছি। তাহলে √π বর্গ একক হচ্ছে ওই যে সীমাবদ্ধ অঞ্চলে দুটি একটি স্ট্রেট লাইন এবং একটি বৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চল যেটি, সেটির ক্ষেত্রে বলেছে √π বর্গ একক। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ওকে, তো আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।